গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শোনাব সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রর হতভাগা। কেউ বলে অঘোরপন্থী, কেউ বলে কাপালিক, কেউ বা বলে তান্ত্রিক। কিন্তু সে যাই হোক, বিকট চেহারা দেখলে ভয়ই হয়। লম্বা লম্বা চুল স্বাভাবিকভাবেও নেই, অথচ জটাও বাঁধেনি, এমনি অবস্থা। কতকগুলো করকরে ধুলো ময়লায় জড়িয়ে গেছে। দাড়িগোপ আছে, ঠিক পাকা নয়, তবে তামাটে। চোখ দুটো লাল, কতকটা পাগলের মতো দৃষ্টি। পরনের কাপড় ছেঁড়া খোড়া। এককালে হয়তো সেটা রক্তবর্ণ বহির্বাস ছিল, আজ আর ঠাউর করেও বোঝার উপায় নেই যে কি রং ছিল। বড় বড় মোটা রুদ্রাক্ষের মালা গলায় বাহুতে, গলার মালাটার সঙ্গে খানিকটা মরার হাড় ঝুলছে। ঘরকন্যার মধ্যে একটা মরার মাথার খুলি এইমাত্র সম্বল, আর প্রকাণ্ড একটা লোহার চিমটে। কোথা থেকে এসে যে এখানে শ্মশানঘাটে আশ্রয় নিলে তা কেউ জানে না। অনেকদিন আগে একটা গঙ্গাযাত্রীর ঘর কে করিয়ে দিয়েছিল, আজ সেটা প্রায় সবটাই ভেঙে পড়ে গেছে। জঙ্গল আর ভাঙা ইটের স্তূপের মধ্যে সাপের বাসা হয়ে আছে। হঠাৎ দেখা গেল সন্ন্যাসী সেইখানেই আশ্রয় নিয়েছে। কোনো কোনো দিন এদিক ওদিক থেকে কেউ যখন চাল দিয়ে যায়, তখন অসংখ্য ভাঙা কলসির টুকরো থেকে একটা বেছে নিয়ে তাইতে করে কোনো চিতায় ভাত ফুটিয়ে খায়। কোনো কোনো দিন নদী থেকে বড় মাছ ধরেও ঝলসে নেয়। নুন লাগে না, ব্যঞ্জন নয়। শোনা গেছে ইঁদুর ছাড়া সাপ ধরেও খেতে আপত্তি নেই তার। একদিন বর্ষায় একটা মরা পুড়তে দিয়ে সঙ্গের লোকগুলো শ্মশান যাত্রীদের ঘরে আশ্রয় নিয়েছে। সেই সুযোগে সে চুপি চুপি বেরিয়ে এসে নাকি একটা আধপোড়া ঝলসানো পা চুরি করে নিয়ে গিয়েছিল। কামড়ও একটা দিয়েছিল তাতে। তবে এদেরকে দেখতে পেয়ে হৈ হৈ করে এসে পড়ায় সবটা খেতে পারেনি। ফলে গ্রামবাসীর ভয়ের সীমা নেই। শহরের কাছেই এত বড় গ্রাম, শিক্ষিত লোকও বিস্তর আছে, তবু এ ভরসাও কারণ নেই যে ওকে তাড়িয়ে দেবে। ও যে অন্তত পিশাচ সিদ্ধ, এ বিশ্বাসটা সকলেরই হয়ে গিয়েছিল। কেউ কেউ রোগের ওষুধ চাইতে গিয়ে গালাগাল খেয়ে ফিরে এলেও সে বিশ্বাস নষ্ট হয়নি। ভালো না করতে পারো, মন্দ করতে তো পারে, কে যাবে ওকে ঘাঁটাতে? রাত্রি তো নয়, দিনের বেলায়ও দু চারজন লোক যেতে ভরসা করে না শ্মশানে, দল পাকিয়ে যায়। ওধারের পথটাই ভয়াবহ হয়ে উঠল। রাত্রে কেউ মোলে যতক্ষণ না জোনাকড়ি লোক এসে জড়ো হয়, ততক্ষণ কেউ মরা তোলে না। দল না বেঁধে কে যাবে ওখানে? ঘরে ঘরে রটে গেল রাত 9টার পর কেউ কাউকে ডাকলে সাড়া দেবে না, মেয়েরা এলো চুলে থাকবে না, এইসব। ওরা নাকি নিশি জাগায়, আরও কত কি করে। এই যখন অবস্থা, হঠাৎ শ্যাকরাদের ভুলো এসে হাজির হলো একদিন একা। ভুলোর বয়স বছর আষ্টে। ওর বাবা আর মা ম্যালেরিয়া জ্বরে মারা যায় ঠিক 11টি দিনের আড়াআড়িতে। তখন ওর বয়স ছিল 3 বছর মোটে। তারপর মানুষ হয়েছে, মানে বড় হয়েছে এক মামির কাছে। তার সর্বাঙ্গে বাত, চোখে দেখত না, কোনো রকমে বাঁচিয়ে রেখেছিল মাত্র। সেও মারা গেছে আজ বছর 2 আগে। তারপর থেকে সে মানুষ হয়েছে যত্রতত্র, কোথায় খায় আর কোথায় শোয় তার ঠিকানা নেই। গ্রামের লোক অবস্থা জানে বলে দয়া করে, যখন যেখানে গিয়ে বলে খিদে পেয়েছে সেখানের থেকেই পায়। কিন্তু ওর অবস্থাও কাপালিকের চেয়ে ভালো নয়। কতদিন চান করেনি তা কে জানে। ধুলোয় কাদায় সর্বাঙ্গে চট পড়ে গেছে, তার মধ্যে জল কি ঘাম গড়াবার দাগ। পরনের হাফ প্যান্টটা শতচ্ছিন্ন, জামার কোনো বালাই নেই। শীত পড়লে কারুর কাছ থেকে একটা ছেঁড়া জামা কিংবা আস্ত গেঞ্জি চেয়ে নেয়। শোয়ে সে হয় কারুর দাওয়ায়, নয়তো কোনো গোয়ালে ঢুকে খড়ের গাদার উপর। চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, কাদা মাখা, চোখ দুটো গোল গোল শয়তানি মাখানো। কার গাছের ফল পাড়তে হবে, কোথায় রাত্রে গিয়ে খেজুর গাছ থেকে ভাঁড় পেতে আনতে হবে নিঃশব্দে, এতে ভুলো অদ্বিতীয়।
পাড়ার ছেলেরা কখনো 2-4 পয়সা কবুল করে, কখনো বা দুটো মিষ্টি কথা বলে সেই সব দুরূহ কাজ করিয়ে নেয়। একদিন রাত্রে নারকেল গাছে উঠে ডাব চুরি করছিল, গৃহস্বামী জানতে পেরে তেড়ে আসেন। সঙ্গের ছেলেরা পালালো। ও ছিল গাছের মাথায়, নামতে পারল না। কর্তা আর তার ছেলেরা বেত হাতে গাছের গোড়ায় রইলেন, নামলেই মারবেন। ভুলো মিনিট কতক অপেক্ষা করে দেখল সেখান থেকে পুকুরটা ছিল একটু দূরে। তবু মনে মনে একটা হিসেব করে নিয়ে মারল এক লাফ, গিয়ে পড়ল একেবারে পুকুরের জলে। তারপর ব্যাপারটা কি হলো বুঝে এরা তাড়া করবার আগেই জল থেকে উঠে দে ছুট। এহেন ভুলো কাপালিকের খ্যাতি শুনে কৌতূহলাবিষ্ট হয়ে শ্মশানে এলো। কাপালিক তখন ঘরে ছিল না, কোথায় ঘাটের ধারে আগাছার জঙ্গলে কি করছিল। ইতিমধ্যে ভুলো ওর ঘরে ঢুকে ওর এস্টেটপত্র, অর্থাৎ ওর সেই মরার খুলি আর একটা মরার দরুনি ছেঁড়া কাঁথা পরীক্ষা করে নিলে। তারপর প্রশান্ত মুখে বসে অপেক্ষা করতে লাগলো গৃহস্বামীর। একটু পরেই সন্ন্যাসী এলো। সে প্রথমটা চোখকে বিশ্বাসই করতে পারে না, এত বড় সাহস ওই ছোঁড়ার। সে কঠিন কণ্ঠে বলে উঠল, এই। সহজ শান্ত কণ্ঠেই উত্তর এলো, কি রে? মর ছোঁড়া খাল ভরা, তুই এখানে কি করছিস? তুই কি করিস এখানে? তার দৃষ্টিতে ভয় নেই, কৌতূহল আছে মাত্র। চাইছে যেন সমবয়স্ক এবং সমপদস্থ কোনো লোক। যা বেরো বলছি, হতভাগা, বেরো। সে চিমটেটা তুলে বিকট মুখভঙ্গি করে তেড়ে এলো। কিন্তু ভুলো নির্বিকার। সে প্রশ্ন করলে, অমন দাঁত খিচুচ্ছিস কেন? কি হয়েছে কি? আমার এখানে ঢুকে কি করছিস? যা বেরো, এখানে থাকতে পাবি না। এ কি তোর বাবার বাড়ি? শ্মশানের ভাঙা ঘর, এখানে গঙ্গা যাত্রীরা থাকতো, তুই কি করিস এখানে? এমন চোটপাট জবাবে কাপালিক একটু দমে গেল। সে তখন আক্রমণের ধারা পাল্টালো। এদিক ওদিক চেয়ে টপ করে একটা ব্যাঙ তুলে মুখে পুরে দিল। তারপর সেই নোংরা বিভৎস জীবটাকে কড়মড় করে চিবোতে লাগলো। ওর 2 কষ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো তার রক্ত। ভুলো কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল বটে, তারপরই যেন জোরের সঙ্গে বললে, ধুৎ পিশাচ। তারপর সে অন্যদিকে মন দিলে। টপ করে মরার খুলিটাও তুলে নিয়ে প্রশ্ন করলে, এটা আমায় দেবে? বল খেলবো। এবার সন্ন্যাসী ধৈর্য হারালো। ছুটে এসে ওর হাত থেকে খুলিটা কেড়ে নিয়ে ওর 2 কাঁধ ধরে ছুঁড়ে ফেলে দিল বাইরে, সদ্য নিভে যাওয়া একটা চিতার ছাইগাদার উপর। ভুলো তবু দম্বার পাত্র নয়, তখনই উঠে গায়ের ছাই ঝেড়ে নিয়ে হিহি করে হাসতে হাসতে তখনকার মতো চলে গেল। সে চলে গেল তখন তার কারণ, সেটা তার খাওয়ার সময়। প্রায় ঘন্টা 2 পরে কোথা থেকে খাওয়া দাওয়া সেরে সে আবার ফিরে এলো শ্মশানে। এই লোকটির মধ্যে সে রস পেয়েছে। তার দুর্দান্ত মনের কৌতূহলকে সম্পূর্ণ নাড়া দিয়েছে এই সন্ন্যাসী। সে এসে ওর ঘরের ওপাশে খসে পড়ে যাওয়া দেওয়ালটার ভাঙা ইটের স্তূপের ওপর বসে পা নাচাতে লাগলো। সন্ন্যাসী ওকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠে বললে, তুই আবার এসেছিস? ভুলো উত্তর দিলে, তোর প্রাণের ভয় নেই? একেবারে মেরে ফেলবো, তা জানিস। ভুলো সেদিকে বিশেষ কান দিল বলে মনেই হলো না, পা নাচাতে লাগলো। সন্ন্যাসী আবারও বললে, জানিস আমি সাপ খাই। হঠাৎ ভুলো ইটের পাঁজা থেকে নেমে এক ছুট। সন্ন্যাসী মনে মনে খুশি হলো, ভাবলে এতক্ষণে ওষুধ ধরেছে। কিন্তু তার সে ভুল ভাঙল শিগগিরই। ভুলো গিয়েছিল নদীর ধারে। ওখানে ঝোপের মধ্যে 2 কাঠি দিয়ে কি খুঁজতে খুঁজতে 2 কাঠিরই ডগা সাঁড়াশির মতো চেপে ধরে একটা সাপ টেনে বের করলে গর্তের ভেতর থেকে। সেটা গোখরো সাপ, একটু ছোট সাইজের। মাথাটা সাঁড়াশিতে আটকে থাকায় একবার করে ল্যাজের ঝাপটা দেবার চেষ্টা করতে লাগলো, একবার করে চেষ্টা করতে লাগলো ভুলোর হাতের সেই কাঠি 2টোকে জড়াবার। সেই অবস্থাতে তাকে এনে সন্ন্যাসীর সামনে হাজির করলো ভুলো। নে খা, জ্যান্ত খাবি? সন্ন্যাসী এতটা আশা করেনি। সে স্তম্ভিত হয়ে কিছুক্ষণ চেয়ে রইল ওর দিকে। তারপর বললে, ওর মাথাটা ইট দিয়ে ছেঁচে ফেল।
বলা বাহুল্য, বেশি অনুরোধ করতে হলো না। ভুলো মহা উৎসাহে একটা ইটের ওপর কাঠিতে ধরা সাপের মাথাটা রেখে আর একটা ইঁট দিয়ে ছেঁচে ছেঁচে মেরে ফেললে। সন্ন্যাসী বললে, ওইখানে থাক, ঝলসে নেব, নে এখন পালা। এরকম অকৃতজ্ঞতায় ভুলো খুশি হলো না। সে মুখ গোজ করে বললে, আমি এখন যাব না। যা বলছি ছোঁড়া, আমার এখন কাজ আছে। না, দৃঢ় কণ্ঠে বললে ভুলো। জানিস আমি মানুষ খাই, জ্যান্ত মানুষ। জানি। অকস্মাৎ ওর হাত ধরে ওকে কাছে টেনে এনে সন্ন্যাসী আরও বিকট মুখভঙ্গি করে বললে, দেখবি খেতে শুরু করব। বোধহয় একটু ভয় পেয়ে ওর হাতটা ছাড়াবার চেষ্টা করতে লাগলো ভুলো, কিন্তু সন্ন্যাসীর গায়ের জোরের সঙ্গে পেরে উঠল না। তারপরই হঠাৎ সজোরে এক কামড় বসিয়ে দিলে সন্ন্যাসীর হাতে। দাঁত বসে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। অসহ্য যন্ত্রণায় ছটফট করে সন্ন্যাসী ওকে ছেড়ে দিতেই ভুলো এক লাফে ছুটে বেরিয়ে গেল, এক্কেবারে শ্মশানের বাইরে। কথাটা একটু একটু করে ছড়িয়ে পড়ল গাঁয়ে। সবাই ডেকে ভুলোকে বারণ করলেন। ওরা তান্ত্রিক, ওরা নিশি জাগায়, ওরা জ্যান্ত মানুষ মেরে পুজো করে, খবরদার যেন ভুলো ওর ত্রিসীমানায় না যায়। খুব বেঁচে গিয়েছে একবার, কিন্তু বারবার বাঁচবে না এটা ঠিক। ওসব পিশাচ সিদ্ধ লোক, ওরা সব পারে। কিন্তু ভুলো সেদিনটা কোনো মতে চুপচাপ থাকলেও পরের দিন যেন ওকে কে অমোঘ বলে আকর্ষণ করতে লাগলো। কিছুতেই থাকতে পারলে না না গিয়ে। পা টিপে টিপে একসময় দুপুরের পরে গিয়ে হাজির হলো। কি খানিকটা ছাই মাটি হাতের ঘায়ে চাপিয়েছে সন্ন্যাসী। ছায়ের গাদার উপর উপুর হয়ে কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ভুলো ভয় ভয় খানিকটা দূরে গিয়ে দাঁড়াতেই মুখ তুলে বলল, আয়, কাল আর এলি নে যে। ভুলো জবাব দিল না। সন্ন্যাসী আরও খানিকক্ষণ কি খুঁজে উঠে দাঁড়িয়ে বললে, না, পাওয়া গেল না। এই শোন, তোর নাম কি রে? ভুলো। ভুলো বাবা, একটা কাজ করতে পারবি? কি? সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করলে ভুলো। এক জায়গায় মাটি খুঁড়ে একটা টাকা বার করে সন্ন্যাসী বললে, কাল একটা মরার সঙ্গে একদল লোক এসেছিল, এইটে দিয়ে গেছে। এক কাজ করতে পারিস? মদের দোকান জানিস কোথায় আছে? জানি। সেইখান থেকে খানিকটা মদ এনে দে। দাঁড়া, ওই খুলিটা নিয়ে যা, ওইতে করে নিয়ে আসিস। ভুলো নির্বিকারভাবে মরার খুলিটা আর টাকাটা নিয়ে চলে গেল। কিন্তু গায়ে মহা হুলুস্থুল। ভুলোকেও যে পিশাচে পেয়ে বসেছে তাতে কোনো সন্দেহ নেই। ওকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে। মদের দোকানদার কিছুতেই মরার খুলিতে মদ ঢেলে দিতে রাজি হলো না, অথচ একেবারে না বলতেও পারে না। বরং একটা বোতল যাওয়া ঢের ভালো মনে করে একটু দূরে মদের বোতলটা নামিয়ে দিলে। সবাই বারণ করতে লাগলো। সুরিও বহুবার বারণ করলে শ্মশানে ফিরে যেতে। সেদিন অমাবস্যা, তাই মঙ্গলবার। মদ আনাচ্ছে মানেই শ্মশান জাগাবে। ছোট ছেলেদের ওপর ভারী লোভ ওদের। সবাইকে সাবধান করে দেওয়া হলো কেউ যেন না সন্ধ্যের পর কোনো ছেলে মেয়েকে ঘরের বাইরে যেতে দেয়। সবাই অবাক হয়ে গেল ওইটুকু ছোঁড়ার সাহস দেখে। কি বলে অঘরীর খুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে? কেউ কেউ মন্তব্য করলে, ও ছোঁড়াটা বরাবরই পিশাচে পাওয়া, নইলে অমন হয়। মোট কথা সবাই আশা ছেড়ে দিল ভুলোর। মদ নিয়ে ফিরে এসে ভুলো সন্ন্যাসীকে কোথাও দেখতে পেলে না, ঘরেও না বাইরেও না। খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখলে শ্মশান থেকে একটু নিচের দিকে নদীর ধারে ঝোপের মধ্যে কি একটা নড়ছে। কোনো মতে কাঁটা গাছ বাঁচিয়ে সেখানে গিয়ে দেখলে যে একটা আধ পচা মরা কোথা থেকে ভাসতে ভাসতে এসে জঙ্গলের মধ্যে আটকেছে, আর সন্ন্যাসী সেইটা টানাটানি করবার বৃথা চেষ্টা করছে। ওর আওয়াজ পেয়ে সন্ন্যাসী দাঁড়িয়ে বললে, এই, আজ বড় জোর মিলেছে রে, ওটাকে কোনো মতে টেনে আনতে পারিস? ই মা, ওরে পচা মরা, গন্ধ বেরিয়েছে। তা হোক, দেখ দেখি আনতে পারিস কিনা। ভুলো ঝপাত করে লাফিয়ে পড়ল নদীতে। এদিক থেকে সাঁতার দিয়ে গিয়ে মরাটাকে টেনে নিয়ে এলো জলে জলে ভাসিয়েই। সন্ন্যাসী অবাক হয়ে উঠল।
বুদ্ধিটা তো ওর মাথায় যায়নি। আশ্চর্য। জঙ্গলের মধ্যে দিয়ে টেনে আনবার চেষ্টা করছিল সে শুধু শুধু। বহুদিন আগেকার একটা মরার কাপড় কাদায় মাখামাখি হয়ে পড়েছিল, সেইটে তুলে নিয়ে বেশ করে মরাটার পায়ের সঙ্গে বেঁধে একটা গাছের ডালে আটকে রাখলে। নাক সিটকে ভুলো প্রশ্ন করলে, কি হবে? কাজ আছে যে। তারপরে উঠে এসে মদরা নিয়ে বললে, আর একটা কাজ করবি? আজ রাত্রে আমার কাছে থাকবি একটু। কি করতে হবে? আমি ওইখানটা জলের ধারে বসে পুজো করব, তুই এখানটায় পাহারা দিবি, কেউ যেন না যায় ওদিকে। বলবি আজ মঙ্গলবার অমাবস্যা, আমি নিশি জাগিয়েছি, যে ওখানে যাবে সেই মরবে। মোদ্দা তুইও যেন যাস না, এইখানে বসে থাকবি। কেন, গেলে কি হবে? ভূত প্রেত আসবে বিস্তর, গেলে ভয় পাবি। ঠোঁট উল্টে ভুলো বললে, ভূতের ভয় আমি করি না। না রে, আমি পুজো করব কি না, লোকে দেখলে আর আমার পুজো হবে না। যাবি না তো? সন্ন্যাসী এতক্ষণে ওকে চিনেছিল, বুঝেছিল যে ভয় দেখালে কাজ হবে না। এবার ভুলো সহজেই রাজি হয়ে গেল। সমস্ত রাত শ্মশানে খোলা জায়গায় ঘুমোবার পর সকালে যখন ভুলো গাঁয়ের ভেতর ফিরে এলো, তখন হিম লেগে ঠান্ডায় ওর মুখ চোখ ফুলে উঠেছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল। একজন স্নান করতে যাচ্ছিলেন, তাকে দিয়ে গা দেখানো হলো। জ্বরে গা পুড়ে যাচ্ছে। দেখতে দেখতে রায়েদের দাওয়াতেই শুয়ে পড়ল সে, জ্বরে অভিভূত, অচৈতন্য। এটা যে কাপালিকের কীর্তি তা বুঝতে কারোর বাকি রইল না। সেই কি একটা করেছে ওকে, ছোঁড়ার প্রাণটা বার করে নেবার মতলব। ভুলোর ওপর সকলকারই এক ধরনের স্নেহ ছিল, বোধহয় নিতান্ত হতভাগা বলেই। তাছাড়া নিজেদের ছেলে মেয়েদের কথা স্মরণ করেও সকলে ক্রুদ্ধ হয়ে উঠলেন। সবাই মিলে পরামর্শ করে থানায় গেলেন। সেখান থেকে একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে দল বেঁধে হৈ হৈ করে হাজির হলেন শ্মশানে। সন্ন্যাসী এটার জন্য প্রস্তুত ছিল না। ভুলোর অসুখের সংবাদ জানতও না সে। অবাক হয়ে বিহুবল দৃষ্টিতে চেয়ে রইল। বেরো শালা, চালাকিরা জায়গা পাওনি? ছোট ছোট ছেলের প্রাণ নিয়ে টানাটানি করো, বেরো গ্রাম থেকে এখনই। সকলের ক্রুদ্ধ দৃষ্টি এবং মারবার ভঙ্গিতে সন্ন্যাসী ভয়ই পেলে। সে আস্তে আস্তে ওর অদ্বিতীয় খুলি ও চিমটা নিয়ে শ্মশান থেকে নেমে নদীর ধার ধরে গ্রামের সীমানা ছাড়িয়ে চলে গেল। সবাই সাবধান করে দিলে, ফের যদি এমুখো হও তো দেখতে পাবে, জান থাকবে না বলে দিলুম। 2 দিন অজ্ঞান অচৈতন্য থাকবার পর ভুলোর জ্বর কমল। 3-4 দিন পরে সে উঠতে পারলে। চুপি চুপি সবাইকে লুকিয়ে শ্মশানে চলে গেল। সেখানে সন্ন্যাসী নেই, নদীর ধারে বনের মধ্যে কোথাও নেই। চিমটে খুলি 2 অদৃশ্য। ফিরে এসে ক্রমে ঘটনাটা সে শুনলে। গুম খেয়ে বসে রইল সারাদিন। ওর অবোধ উদ্দাম বন্য প্রকৃতি সন্ন্যাসীর মধ্যেই মনের মতো খেলার সঙ্গী খুঁজে পেয়েছিল। ওর মনের মতো মানুষ আবিষ্কার করেছিল এতদিন পরে। হঠাৎ এইভাবে আবার তাকে হারিয়ে ওর যেন সমস্তটা ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো। পরের দিন ভোরে উঠে ভুলো সেই নদী তীরের পথ ধরে হাঁটতে লাগলো। কোথায় তা সেও জানে না, সন্ন্যাসী কোথায় গেছে জানা নেই। তবু ওর মনে হলো যে সে তার জন্য কোথাও নিশ্চয়ই অপেক্ষা করছে। ভুলো আর গ্রামে ফিরল না। সবাই বললে, ওকে গুণ করেছে সন্ন্যাসী, ওর হাতেই ছোঁড়াকে মরতে হবে যে। সেই মরণের টানে চলে গেল। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ গল্প শুনে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতন নমস্কার।